ফ্যাসিবাদের অবশিষ্ট রূপে জুলাই চেতনা বাঁচিয়ে রাখার আহ্বান রিজভির। শেখ হাসিনাকে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর চান নাহিদ। জামায়াত আমিরের দাবি গণভোটের রায় বাস্তবায়ন। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, রায় দিয়েছে সংস্কারের জন্য। জুলাই এলেই ফিরে আসে বলা না বলা বহু গল্প। অনেকেই রাস্তায় নেমে এসেছিলেন বিবেকের তাড়নায়। ক্ষত বয়ে চলা যোদ্ধাদের কণ্ঠে প্রত্যাশা পূরণ না। আমরা কিন্তু কোনো সরকারকে এনে বসানোর জন্য কিন্তু আমরা আন্দোলন করিনি। আমরা যদি দেশটা ভালো চলুক, দেশের যে আমরা চেয়েছিলাম যে একটা পরিবর্তন, ওরকম একটা পরিবর্তন হয় নাই। কাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 13.5 লাখ শিক্ষার্থী। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা। ঢাকা জেলার অন্তর্ভুক্ত হল নারায়ণগঞ্জ ও গাজীপুরের পূর্বাচল প্রকল্প এলাকা। নিকারের বৈঠকে নতুন 3 উপজেলা ও 1টি থানার অনুমোদন। রিজার্ভ চুরি সহ আওয়ামী আমলে ব্যাংক খাত ধ্বংসের নথি চেয়ে কেন্দ্রীয় ব্যাংককে ফের চিঠি দুদকের। সাবেক 3 গভর্নরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় 2000-এর মতো মরদেহের সন্ধান। প্রায় 60,000 অবকাঠামো ক্ষতিগ্রস্ত। এখনও স্বজনকে খুঁজছেন অনেকে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে আমি দেবাশিস সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই এলে কিছু মানুষের কাছে ফিরে আসে জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর স্মৃতি। সেই স্মৃতিতে আছে চোখের আলো হারানোর বেদনা, শরীরে গুলির দাগ আর না বলা অসংখ্য গল্প। তারা কেউ নেতৃত্ব দিতে রাস্তায় নামেননি, কেউ ছিলেন না কোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি। উত্তাল সেই সময়ে শুধু মনে হয়েছিল নীরব থাকার চেয়ে মাঠে নামা জরুরি। 2 বছর পর 2জন জুলাই যোদ্ধার গল্প শুনেছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন লুৎফর রহমান। আমার জ্ঞান আসলো তখন আমাকে যখন হসপিটালে ভর্তি করানো হলো, তখন উনি বলতেছে যে আপনি তো লাশের উপর পড়ে আছেন, অনেকজন মারা গেছে, আপনি তো জীবিত আছেন, এটার জন্য আল্লাহকে শুকরিয়া জানান। 2 বছর আগের দিনগুলোর কথা স্মরণ করতে এখনও শিউরে ওঠেন রায়েরবাগের আজম। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। উত্তাল দিনগুলোতে নেমেছিলেন মাঠে, কারো ডাকে নয়, বিবেকের তাড়নায়। আমি কোনো দলের সাথে কোনো কারোর সাথে বা ছিলাম না, ইনভলভ ছিলাম না, বা কোনো দলও করি না আমি, কিন্তু কোনো কিছু তখন যে আসলে কোটা বিরোধী সবার জন্য, আমার ছেলে মেয়ে বা ভবিষ্যতে যে অনেকজন আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এই জন্যই আসলে আমি আন্দোলনে প্রথমে আমি 17 তারিখ কিন্তু আসছিলাম। 2024 সালের 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে চিরতরে হারান ডান চোখের দৃষ্টি। ডান পায়ে বুলেটের ক্ষত চিহ্ন এখনও স্পষ্ট। এতটুকু পর্যন্ত আমার হয়েছে। শরীরের ঘা শুকিয়েছে, কিন্তু মনের দাগ এখনও দগদগে। যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন, সেই পরিবর্তনের অনেকটাই এখনও অধরা বলেই মনে করেন গোলাম আজম। আমরা কিন্তু কোনো সরকারকে এনে বসানোর জন্য কিন্তু আমরা আন্দোলন করিনি। আমরা যদি দেশটা ভালো চলুক, যেন সব মানুষ যেন সমানভাবে সব কিছু করতে পারে, এইসব কারণে আমরা আসলে আন্দোলনে গেছি, যে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য। কিন্তু কোনো মানুষের অধিকার বাস্তবায়ন হয়নি এখনো পর্যন্ত। আসলে জিনিসটা হলো কি, আমরা আর কি যেভাবে গেছিলাম। একই দিনের আরেক গল্প রাজধানীর উত্তরায়। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম হটস্পট ছিল এই হাউস বিল্ডিং আজমপুর এলাকা। মাত্র 21 বছর বয়সে পুলিশের গুলিতে রিয়াদ হোসেন হারিয়েছেন বাম চোখের দৃষ্টি। গলা আর ঘাড়ে এখনো রয়ে গেছে ছড়রা গুলির চিহ্ন। 2টা বুলেট আসলে আমার চোখের উপরে এসে লাগে, তো উপরের পাপড়িতে লাগানোর পরে আর কি এমন অবস্থা হয়েছে যে পাপড়ির যে একটা বুলেটের যে প্রেশারের কারণে ভিতরে যে রেটিনা ছিল, রেটিনা মানে ড্যামেজ হয়ে যায়। চোখের আলো হারিয়েছেন, কিন্তু বিশ্বাস হারাননি। রিয়াদের ভাষায়, দেশের প্রয়োজনে মানুষকে কখনো কখনো নিজের নিরাপত্তার হিসাব ভুলে যেতেই হয়। একটা দল চলে গেছে আর একটা দল আসছে, জিনিসটা পার্থক্য হয়েছে এইটুকুই। কিন্তু দেশের যে আমরা চেয়েছিলাম যে একটা পরিবর্তন, ওরকম একটা পরিবর্তন হয় নাই আসলে। এটার জন্য আর কি আমাদের আরও
চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কি করলে আসলে আমাদের দেশ পুরোটাই চেঞ্জ হবে। ভরসা না হারানোর দৃঢ়তা থাকলেও আক্ষেপ আছে অপূর্ণ প্রত্যাশার। অনুভূতি আলাদা হলেও চেতনার জায়গা পুরোপুরি এক। লাখ লাখ তরুণ যুবা সে সময় একাট্টা হয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে। রাজনৈতিক পরিচয়হীন লড়াকু এসব মানুষের জীবনে জুলাই চিরস্থায়ী এক প্রেরণা। জুলাই আন্দোলন নিয়ে নানান জনের নানান রকম ব্যাখ্যা থাকতে পারে, তবে সে সময়ে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের বেশিরভাগই ছিলেন অরাজনৈতিক এবং শিক্ষার্থী। তারা সবাই তখন আন্দোলনে নেমেছিলেন সময়ের প্রয়োজনে। দেশে আবারও যদি কখনো সংকট তৈরি হয়, আবারও মাঠে নামার প্রয়োজন পড়ে, এই শিক্ষার্থীরাই থাকবে মিছিলের সবার সামনের সারিতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। তাই শহীদদের অবদান দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আদর্শ প্রতিদিন ধারণ করতে হবে। বিএনপির এই নেতা বলেন, শহীদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। কোনো অগণতান্ত্রিক, স্বৈরাচারী কোনো ধরনের পদক্ষেপ, কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে। তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ ইসলাম। দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে এই দাবি জানান তিনি। বলেন, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। নামকা ওয়াস্তে পালন নয়, বরং জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের ব্যাপারে জোর দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ। বলেন, 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই তা খুলে দেবে। 1 জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যখন গণ অভ্যুত্থানে রূপ নেয়, আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো দ্রুতই ছড়িয়ে পড়ে সারা দেশে, পরিণত হয় গণবিক্ষোভে, যা পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। ছাত্র জনতার অবিরাম রক্তক্ষয়ী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। রক্তাক্ত সেই জুলাই বিপ্লবের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রায়ের বাজারে গণকবর জিয়ারত করতে যান এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ না, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে। জিয়ারত শেষে গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, বিচার কাজে ধীর গতি দেখা যাচ্ছে। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে। শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। জুলাই জাদুঘর খুলে দেওয়ার ব্যাপারেও হুঁশিয়ারি দেন এই এনসিপি নেতা। 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে, এই মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদ ভবনে বাজেট পরবর্তী মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের না। জানান, বিরোধী দল যেমনটা চেয়েছিল তার কাছাকাছি হয়েছে বাজেট, তবে বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি বড় চ্যালেঞ্জ। সংসদে শেষ হয়েছে বাজেট আলোচনা। গণমাধ্যমের সাথে জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী মত বিনিময় সভার আয়োজন করে বিরোধী দল জামায়াত ইসলামী। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিরোধী দলের দাবির সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে এবারের বাজেট। তবে জনবান্ধব নাকি সিন্ডিকেট নির্ভর হয়েছে, সেটা নির্ভর করবে বাজেটের প্রতিফলন দেখে। বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চেয়ে বড় হলো দুর্নীতি।
এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। বিরোধী দলের নেতা বলেন, সংসদকে কার্যকর করতে হলে জনগণের সমস্যার সমাধানে আলোচনাই হওয়া উচিত মুখ্য। আমরা এই সংসদকে গান বাজনার সংসদ হিসাবে দেখতে চাই না। জনগণের সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলতে হবে। আমাদের সংসদ সেই রকম হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, কাদা ছুড়াছুড়ি এবং চরিত্র হনন বাদ দিয়ে। তার দাবি, সরকার গণভোটের রায় উপেক্ষা করায় রাজনীতিতে তৈরি হয়েছে সংকট। সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, রায় দিয়েছে সংস্কারের জন্য। দলের স্বার্থ সংরক্ষণ করে আইন হোক, এটা আমরা চাই না। আমরা চাই দল জনগণের জন্য, অতএব জনগণের স্বার্থের দিকটাকে সমুন্নত করে আইন রচনা হোক। সংস্কার এবং জুলাই সনদ ইস্যুতে সমাধানে আসতে না পারলে রাজপথ ও সংসদ যে উত্তপ্ত থাকবে, সেই বার্তাই দিলেন বিরোধী দলীয় নেতা। অতীতে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেন এই অভ্যুত্থান হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এবারে ফিফা বিশ্বকাপের খবর। মেসি আরও গোল করুক, আমরা চাই শিরোপা, এমন মন্তব্য করেছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে গোলের তালিকায় লিওনেল মেসির চেয়ে একটি পিছিয়ে ফ্রান্স অধিনায়ক। এবারের বিশ্বকাপে দুজনের গোল এখন সমান, 6টি করে। মেসি খেলেছেন 1 ম্যাচ কম। এমবাপ্পে মনে করেন মেসি আরও গোল করবে, সেটা নিয়ে তার চিন্তাও নেই, কারণ তার লক্ষ্য শিরোপা। আজ একে ছাড়িয়ে জানতো কাল সে তাকে। চলতি বিশ্বকাপে লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পের লড়াইটা চলছে এভাবেই। এখন পর্যন্ত অবশ্য দুজনের গোল সমান, 6টা, যদিও মেসি খেলেছেন এমবাপ্পের চেয়ে 1 ম্যাচ কম। গত বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে, মেসির গোল ছিল 1টা কম। এবারও যে গতিতে দুজনে ছুটছেন, প্রশ্ন উঠতে শুরু করেছে, শেষ পর্যন্ত কে জিতবেন গোল্ডেন বুট, কিংবা কে উঠবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের এভারেস্টে। মেসির 29 ম্যাচে 19 গোল, ফ্রেঞ্চ সুপারস্টার 18 ম্যাচেই সেখানে করেছেন 18 গোল। অনেকের মতেই এই লড়াইয়ে অনায়াসেই জিতবেন এমবাপ্পে। সব ঠিক থাকলে সামনে অন্তত 2টা বিশ্বকাপ খেলবেন। তবে সেই লড়াই নিয়ে একদমই চিন্তিত নন ফ্রেঞ্চ অধিনায়ক। তার মতে মেসি আরও গোল করুক, তার সমস্যা নাই, তিনি চান ট্রফি। আমি যেমনটা বলেছি, আমার লক্ষ্য হলো যতটা সম্ভব এগিয়ে যাওয়া, ফাইনালে পৌঁছানো এবং এখানে ফিরে আসা। আমরা জেতার চেষ্টা করছি, ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই যত বেশি গোল করব তালিকায় তত উপরে উঠতে থাকবো, এটা তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমি এটাও নিশ্চিত যে লিও মেসি আরও গোল করবে, তাই আমি সেদিকে খুব বেশি মনোযোগ দিই না। বরং আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ এবং আমাদের লক্ষ্য যেটা, ফাইনালের কতটা কাছাকাছি আমরা পৌঁছাচ্ছি, সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছি। গত রাতে সুইডেনকে 3-0 গোলে হারিয়ে শেষ 16তে পৌঁছেছে ফ্রান্স। ম্যাচে 2টা গোল তো করেছেনই, সুযোগ তৈরি করেছিলেন আরও বেশ কয়েকটা। 2 গোল করে বিশ্বকাপ নকআউটের সর্বোচ্চ গোলদাতাও এমবাপ্পে। একটা বল পোস্টে লাগে আর একটা হয় অফসাইড, না হলে পেতে পারতেন আরও গোল। রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, সেখানে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে মেসির সামনে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের নকআউট পর্বে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে DR কঙ্গো। আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠা ইংল্যান্ডের ভরসা হ্যারি কেইন, জুড বেলিংহাম ও বুকায়ো সাকার মতো তারকারা। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 32-এ এসে আত্মবিশ্বাসী গণপ্রজাতন্ত্রী কঙ্গো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করা ইওয়ানে উইসার দিকে থাকবে তাদের বিশেষ নজর। ফেভারিট হিসেবেই মাঠে নামছে 3 লায়ন্সরা। তবে আরেকটি অঘটনের স্বপ্ন নিয়ে লড়বে আফ্রিকার প্রতিনিধিরা। জয়ী দল শেষ 16য় খেলবে মেক্সিকোর বিপক্ষে। কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে HSC ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 12,70,583 জন শিক্ষার্থী। সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত ও নকল প্রতিরোধে কেন্দ্রে কেন্দ্রে পুলিশের কাছে থাকবে বডি ওর্ন ক্যামেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের, ভুয়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে
নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আর শিক্ষা উপদেষ্টা আশা করেন ভীতি ছাড়া সুন্দর সুষ্ঠু পরিবেশ হবে এবারের পরীক্ষা। উচ্চশিক্ষায় প্রবেশের সিঁড়ি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা। গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় বৃহস্পতিবার থেকে সারা দেশের ৯,৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। ২,৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা দেবেন ৬,৪৮,৬১৪ জন ছাত্রী ও ৬,২১,৯৬৯ জন ছাত্র। এবার 9টি বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। মাদ্রাসা ও কারিগরিতে কমন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে আগামী বছর থেকে। পরীক্ষা কেন্দ্রসমূহের আশেপাশে যানজট জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল 8:30 থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা থাকবে। মোট 77টি বিষয়ে 21 দিন পরীক্ষা সম্পন্ন হবে। এবারের পরীক্ষায় নকল প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পুলিশের কাছে থাকছে বডি-অন ক্যামেরা। প্রশ্ন ফাঁসের গুজব কেউ ছড়ালে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থাও থাকছে। এর মাধ্যমে পরীক্ষকরা কম অথবা বেশি নম্বর দিচ্ছেন কিনা সেটিও যাচাই করা হবে। শিক্ষামন্ত্রীর আশা, এসএসসির মতো এইচএসসি পরীক্ষায়ও স্থানীয় কোনো সংসদ সদস্য বা দায়িত্বশীলরা কেন্দ্রে গিয়ে এমন আচরণ করবেন না যাতে পরীক্ষার পরিবেশের বিঘ্ন ঘটবে। লাস্ট এক্সামের সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে। এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায় সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। ভুল প্রশ্ন যদি কেউ দেয় কর্তৃপক্ষ দায়ী হবে। শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে, এটা এবার হবে না। যে কোনো মূল্যের নকল প্রশ্নপত্র ফাঁস কিংবা যে কোনো অনিয়ম যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেরিয়ে এসে একটা সুন্দর ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি, সুষ্ঠু প্রক্রিয়াতে পরীক্ষা এবং অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে। উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় একাদশ শ্রেণীতে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের মধ্যে প্রায় 5.5 লাখের মতো শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না। এই পর্যায় থেকে এত বেশি সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। হঠাৎ করে শিক্ষার্থীরা ড্রপ করে কেন? এর উত্তর কে দেবে? নিশ্চয়ই আমাদের দিতে হবে। আপনি আমাদের সময়টা পার হতে দিন, তারপরে দেখবেন। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি এবং সেই ফাইন্ডিংস থেকে আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। এর আগে বুটেক্সের 52তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর পাঠ্যক্রম পরিমার্জন ও 28 সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। আমরা কারিকুলামকে চেঞ্জ করছি। 2028-এ আমরা নতুন কারিকুলাম নিয়ে আসব। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে। ফলে এ খাতে গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। আর নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিকার 121তম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি চট্টগ্রামের ফটিকছড়ির 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার মুরাদনগরকে ভাগ করে বাঙ্গুরা ও ময়মনসিংহের পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলার অনুমোদন দেয়। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চলের নারায়ণগঞ্জের রূপগঞ্জের 14টি ও গাজীপুরের কালীগঞ্জের 2টি মৌজা ঢাকা জেলায় অন্তর্ভুক্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে এ জেলায় জমি বাড়বে প্রায় 6021 একর। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে যানজট নিরসনে সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা হয়। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অনন্য উচ্চতায় প্রবাসী আয়, বিদায়ী অর্থ বছরে রেকর্ড $35 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে দেশে। এক অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এটি সর্বোচ্চ। হুন্ডির প্রবণতা কমায় বৈধ পথে আয় পাঠাচ্ছেন প্রবাসীরা। এছাড়া বিনিময় হারে স্থিতিশীলতা এবং বাণিজ্যিক ব্যাংকের তৎপরতাও ইতিবাচক ভূমিকা রেখেছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। উচ্চ প্রবাসী আয় রিজার্ভ বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতেও অবদান রেখেছে। দক্ষ জনবল পাঠানো গেলে প্রবাসী আয় আরও বাড়বে বলে মনে করেন
বিশ্লেষকরা। ব্যাংকিং খাতে অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি খাতের বিনিয়োগে মন্দা, রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি সহ সুখবর নেই অর্থনীতির কোনো সূচকে। স্বস্তি কেবল প্রবাসী আয়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিটেন্স। গত অর্থবছরের ধারাবাহিকতায় এবারও রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। জুনে কিছুটা কমলেও বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত ৬ মাস ধরে দেশে রেমিটেন্স এসেছে $3 বিলিয়ন উপরে। সব মিলিয়ে বিদায়ী অর্থ বছরে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $35.56 বিলিয়ন। দেশের ইতিহাসে কোনো এক অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এটিই সর্বোচ্চ। আগের অর্থ বছরে এর পরিমাণ ছিল $30 বিলিয়ন। হুন্ডির প্রবণতা কমার পাশাপাশি বিনিময় হারে স্থিতিশীলতাই বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে বলে মনে করেন ব্যাংকাররা। ব্যাংকগুলোকে বলা হয়েছে তোমরা ইম্পোর্ট এলসি খুললে সেই ইম্পোর্টের পেমেন্ট দেওয়ার দায়িত্ব তোমাদের, বাংলাদেশ ব্যাংক তোমাকে ডলার দিবে না। এই কারণে ব্যাংকগুলো রেমিটেন্স আহরণে অনেক বেশি অ্যাক্টিভ ছিল। অতএব ব্যাংকগুলোর ভূমিকা আছে এবং সরকারের যে প্রণোদনা সেটাও একটা পজিটিভ ভূমিকা রেখেছে। একটা হচ্ছে যে আমাদের একটা স্টেবিলিটি অফ ডলার ভার্সেস টাকা, আর নাম্বার 2 হচ্ছে আমাদের যে পরিমাণ টাকা বেরিয়ে যাচ্ছিল, সাইফনিং আউট হচ্ছিল, সেটা তো মূলত ওয়াজ ক্রিয়েটিং ডিমান্ড ওভারসিজ ফর দ্য ফরেন কারেন্সি, সেটা হ্যাজ রিডিউসড। এবং অ্যাট দ্য সেম টাইম অনেক পুশ ছিল, গভর্নমেন্টের ইনসেন্টিভসগুলো ছিল, সব কিছু মিলিয়েই ডলারটা আসছিল। প্রবাসী আয়ে ভর করে বেড়েছে রিজার্ভের পরিমাণও। সবশেষ হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $37 বিলিয়ন উপরে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতেও ভূমিকা রয়েছে প্রবাসী আয়ের। তাই এটি দেশের অর্থনীতির জন্য আশীর্বাদ বলে মনে করেন বিশ্লেষকরা। ইন্টারন্যাশনাল পেমেন্টে যে ঘাটতিগুলো আমরা চোখে পড়ে, সেটার একটা বিরাট ঘাটতি কিন্তু আমাদের এই রেমিটেন্স দিয়ে পূরণ হয়। তো সেখানে বাংলাদেশের সক্ষমতাটা আসবে এবং এই রেমিটেন্স আমাদের দেশের উন্নয়নে ভূমিকা যেভাবে করে রেখেছে, সামনে আরও এটার অংশীদারিত্ব আরও বাড়বে। সংখ্যার বিচারে হিসাব না করে দক্ষ জনবল পাঠানোই মনোযোগ দিতে হবে। তাহলে প্রবাসী আয়ের পরিমাণ আরও কয়েক গুণ বাড়ানো যাবে বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকটি দেশের সাথে এই সংক্রান্ত চুক্তি সয়ে এ কাজে আরেক ধাপ অগ্রগতি বলে মনে করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানান, কূটনীতি ও সামরিক ইস্যুতে চীনের 2+2 আলোচনা আর মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব যাচাই বাছাই করা হচ্ছে। প্রতিমন্ত্রীর দাবি, ঢাকা বেইজিং ঘনিষ্ঠতা অন্য দেশের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না। টাকা পাচার হয়ে গিয়েছিল। সেই জাতীয় সংসদে দেয়া তথ্য বলছে, আওয়ামী লীগের 15 বছরে পাচার হয়েছে $234 বিলিয়ন, টাকার অঙ্কে যা 28 থেকে 30 লাখ কোটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আরব আমিরাত সহ 10টি দেশে এসব অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে সরকার। এসব টাকা ফেরাতে দেশগুলোর সরকার, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি ও সমঝোতা করেছে সরকার। 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। এর মধ্য দিয়ে পাচার হওয়া টাকা ফেরানোর ব্যাপারে সরকার আশাবাদী। এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে, এবং সেই কাজ চলমান আছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দেশগুলোর কেউ কেউ উদ্বিগ্ন। বিশেষ করে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সমন্বয়ে চীনের সাথে বিশেষ সংলাপের প্রস্তাব আর মিয়ানমার হয়ে করিডোর স্থাপনে দেশটির চাওয়া নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা, প্রতিটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অনন্য, একটি অপরটিকে প্রভাবিত করবে না বলে দাবি প্রতিমন্ত্রীর। 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। যদি এটা আমাদের বাংলাদেশের জন্য বেনিফিট হয়, বাংলাদেশের মানুষের জন্য এটা দরকারে আসে, তাহলে অবশ্যই সেটা আমরা বিবেচনায় নেব।
ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালে জীবন দিতে হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে। আগামী শনিবার তাঁর জানাজায় বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এই যুদ্ধ নিয়ে বরাবরই কৌশলী বিবৃতি দিয়েছে ঢাকা। সেই অবস্থান কি পাল্টালো তবে? ইরানের সরকার বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মানিত স্পিকার যাচ্ছেন। সর্বোচ্চ নেতার প্রতি আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। শামা ওবায়েদ জানান, চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ 2019 সালে নেওয়া হলেও করা হয়নি। এখন সেটি করতে যাচ্ছে বর্তমান সরকার। ইন্টারিমের সময় হয় নাই, তার ইন্টারিমের আগেও হয় নাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রিজার্ভ চুরিসহ আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফের চিঠি দিয়েছে দুদক। এই দুর্নীতির অভিযোগের তীর সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে। এরই মধ্যে বেশ কিছু নথি হাতে পেয়েছে সংস্থাটি। 1 দশকেরও বেশি সময় ধরে একের পর এক ঋণ কেলেঙ্কারি, রিজার্ভ চুরি ও আর্থিক অনিয়মে দেশের ব্যাংকিং খাতের ভিত্তি নড়বড়ে হয়ে পড়ে। এবার সেই অভিযোগগুলোর গভীরে যেতে বাংলাদেশ ব্যাংকের 14 বছরের নীতিগত সিদ্ধান্ত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন। রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি এবং এস আলম গ্রুপকে ঘিরে বিতর্কিত ঋণ বিতরণ, বিগত বছরগুলোতে এসব ঘটনাই দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের সংকটের জন্ম দেয়। এসব অভিযোগ অনুসন্ধানে গত বছর 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে তদন্তের নামে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানে সংস্থাটি জানতে পারে, একক গ্রাহকের ঋণ সীমা অতিক্রম করে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সহায়তা এবং বিভিন্ন আর্থিক খাতে সুবিধা দেওয়া হয়েছে। বিগত 15 বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার একটি অভিযোগ অনুসন্ধানরত রয়েছে। এই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যপাত্র চেয়ে একটি পত্র প্রেরণ করেছেন। এই পত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রেরণ করা হয়েছে এবং এখান থেকে কিছু ফিডব্যাক পাওয়া গেছে, যা যাচাই বাছাই চলছে। অনুসন্ধানকে আরও এগিয়ে নিতে এবার 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব নীতিগত সিদ্ধান্ত, ঋণ অনুমোদন, তারল্য সহায়তা এবং বিশেষ আর্থিক সুবিধা সংক্রান্ত নথি তলব করেছে দুদক। একই সঙ্গে আলোচিত রিজার্ভ চুরির ঘটনার পূর্ণাঙ্গ নথি চাওয়া হয়েছে। সাবেক গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের সময়ে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা করার অনুমোদন বা নোটশিটের সত্যায়িত ফটোকপি, তানভীর দোহা সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার এর রিজার্ভ চুরি সংক্রান্ত অনুসন্ধান কপি। এর আগে রিজার্ভ চুরির সময় বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তির দায়িত্বে থাকা 2 ভারতীয় নাগরিকের নিয়োগ, দায়িত্ব এবং সংশ্লিষ্ট কার্যক্রমের নথিও সংগ্রহ করে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে, এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রকাশনা প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, বর্তমান যুগে 1000 মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবস্থাপনার উপর জোর দেন তিনি। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এখনকার যুগে অসংখ্য নিরাপত্তা বাহিনী পালার চাইতে ক্লোজ সার্কিট ক্যামেরার সঠিক ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এখনকার যুগে সাইবার সিকিউরিটি 1000 মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রান্তিক কণ্ঠস্বর সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর অংশীদার হবে। গণতান্ত্রিক সকল আন্দোলনের নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা জন্ম দিয়েছে একটি দেশের। এই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM ওবায়দুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি শেষে এসব কথা বলেন তিনি।
1921 সালের 1 জুন কার্যক্রম শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনটি স্মরণে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এবছর 105তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই সদস্য, কর্মচারীরা অংশ নেন। টিএসসিতে গিয়ে শেষ হয় র্যালি। টিএসসি মাঠে বেলুন আর পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। বলেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানের মধ্য দিয়ে বিদেশেও দেশের সুনাম অর্জন করেছেন তারা। পৃথিবীর মানচিত্রে আর কোনো দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে, জাতিগোষ্ঠীকে তৈরি করেছে। আমরা সেটা অত্যন্ত সানন্দের চিত্তে গ্রহণ করি এবং সেটাকে আমরা শ্রদ্ধা জানাই। সভা, সেমিনার সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এবছর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের কর্মসূচি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন ক্যাম্পাসের মধ্যে ভায়োলেন্স লেভেল 0, যেটা জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল, এবং সকল পক্ষ এখানে ছাত্র শিবির, ছাত্রদল এবং বিভিন্ন প্রগতিশীল বামপন্থী যে ছাত্র সংগঠন আছে, আমরা সবাই একসাথে বসে আলাপ করছি, আমাদের মধ্যে ডায়ালগ হচ্ছে, ডিবেট হচ্ছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর অনুশাসন মেনেই ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, যাতে ধীরে ধীরে সম্পৃক্ত করা হবে স্থানীয় সংসদ সদস্যদের, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের উপর নির্ভর না করে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে চলমান অভিযান শেষে তারা যৌথভাবে কথা বলেন। বর্ষায় ডেঙ্গুর প্রকোপ রুখতে রাজধানীর শেওড়াপাড়ায় চলছে বিশেষ অভিযান। ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যার সমাধানে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএনসিসি প্রশাসকের যৌথ উদ্যোগ। নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতার সমন্বয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক। আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচনী এলাকায়, কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের যা করার প্রয়োজন আমরা করব। সারাদিন বক্তব্য দেওয়া যাবে, সমস্যার কথা তুলে ধরা যাবে, কিন্তু বাস্তবায়ন কোনটা করবো সেটাকে আমাদের ডিপেন্ড করে সেই কাজগুলো করলে মনে হয় ভালো হয়। অতএব সিটি কর্পোরেশনের যেই দায় দায়িত্বগুলো আছে সেটাকে আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এদিকে অভিযানের আগে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো মৌলিক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী। যে ময়লা জমে আছে আর মাছি, মশা ভ্রমণ করতেছে, এখন অনেকটা উন্নতি হয়েছে, তবে আরো উন্নতি দরকার। সেই জায়গায় নাগরিক সচেতনতা লাগবে। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য। ওই সংসদের বিবৃতি বাদ দেন, বাস্তবতায় চলে যায়। সেইটা আমাদের সবার সমস্যা, একদিনের না, দীর্ঘদিনের তৈরি সমস্যা। এগুলো সমাধানে কিন্তু একটু সময় লাগবে, সময় দিতে হবে। সামাজিক অপরাধ ও কিশোর গ্যাং রোধে সন্তানদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। পুলিশ কি করে? এই সমস্ত গ্যাঞ্জাম সামলাইতে পারে না, কিশোর গ্যাং সামাল দিতে পারে না, মাদক সামাল দিতে পারে না। ভাই, পুলিশ কয়জন? মানুষ তো অনেক। আগে সচেতনতা দরকার। সব পুলিশের উপর দিলে চলবে না, তো আমাদেরও দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে জামায়াত আমিরের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। আলোচনা শেষে দুই নেতা সহ আমন্ত্রিত অতিথিরা শেওড়াপাড়া ও আশেপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। সাভারের আমিন বাজারে ল্যান্ডফিল থেকে 2028 সালের নভেম্বরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিকেলে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা জানান। তিনি আরও বলেন, ঢাকার ময়লা আবর্জনা এখন বিস্ফোরা, তাই সেটি মাথায় রেখেই ব্যবস্থা নিচ্ছে সরকার। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুর ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার যে ময়লা আবর্জনা
এটা আমাদের জন্য আসলে বিস্ফোরা। এটা আমাদের যে কোনো মূল্যে কাজে লাগাতে হবে। এই জন্য আমরা নতুন করে টোটাল এগ্রিমেন্ট চুক্তিবদ্ধ ওনাদেরকে আমরা টাইম বর্ধিত করে দিয়েছি, যাতে দ্রুত ওনারা এটা করে। পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা সেগুলো সবকিছু করা হয়েছে আইন মন্ত্রণালয়ের থ্রুতে, এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বড় কাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এসব কথা বলেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আইজিপি জানান, পূর্বাচলে আইন শৃঙ্খলা জোরদারে ডিএমপির আওতায় 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন্স, 3টি ডিসি অফিস এবং 41টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। এরই মধ্যে পুলিশের অনুকূলে বরাদ্দকৃত 29.21 একর জমির মধ্যে 18.63 একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় 6,524 জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ দিতে চাই সরকারের এই সিদ্ধান্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। এ সময় তিনি জানান, জুলাইকে জীবিত রাখতেই টিএসসি প্রাঙ্গণে জুলাই গ্রাফিতিগুলো পুনরায় উদ্বোধন করা হয়েছে। এ সময় অনুদান হিসেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে 1 মাসের বেতন প্রদান করেন সংরক্ষিত নারী আসনের এমপি রোকিয়া বেগম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার হাতে সেই অর্থ তুলে দেন তিনি। সবাই মিলে আমরা আসলে একসাথে কাজ করি, তাহলে হয়তো এই প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকবে, জুলাই ফাউন্ডেশন বেঁচে থাকবে, আমার আহত যোদ্ধারা বেঁচে যাবে। আমাদের যে গ্রাফিতিগুলো আমাদের যে নতুন জেনারেশন এঁকেছিল তাদের মনের স্বপ্ন এবং ভবিষ্যৎকে চিন্তা করে, সেগুলো অনেকগুলি মুছে যাচ্ছে, ধসে যাচ্ছে। তো উনি চিন্তা করেছেন আজকে উনি নিজে এঁকে সারা বাংলাদেশের সকল জেলায়, সকল উপজেলায় ছাত্র ছাত্রী জনতাকে উদ্বুদ্ধ করার জন্য যে আপনারা যাতে আবার গ্রাফিতিগুলোকে যাতে পুনরুজ্জীবিত করেন। ভেনেজুয়েলায় জোরালো ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 2000-এর কাছাকাছি পৌঁছেছে, আহতের সংখ্যা কমপক্ষে 10,000। ভূমিকম্পের 1 সপ্তাহ পরও জীবিত উদ্ধার হচ্ছে বহু ব্যক্তি। উদ্ধার অভিযানে কাজ করছে 27 দেশের 2000-এর বেশি কর্মী। ভূমিকম্পে প্রায় 59,000 অবকাঠামো ক্ষতিগ্রস্ত, এগুলোর মধ্যে বেশিরভাগই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গেল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি 7.2 এবং পরেরটি ছিল 7.5 মাত্রার। এখন পর্যন্ত অন্তত 689টি আফটার শক অনুভূত হয়েছে, যেগুলো 3 থেকে সর্বোচ্চ 5.2 মাত্রার ছিল। বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে একটি 10তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার। শহরের লিঙ্কেরোভার এলাকার ওই ভবনের 8ম তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে 2 শতাধিক মানুষ বসবাস করেন। আগুন লাগার পর পুরো ভবন থেকে সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘন ধোঁয়ার কারণে আশেপাশের বাসিন্দাদের জানালা দরজা বন্ধ রাখার পাশাপাশি প্রয়োজনে ভবনের ভেন্টিলেশন ব্যবস্থা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বেলজিয়ামের ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পুলিশ, জরুরি সেবা সংস্থা এবং বিশেষ ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। লেবাননে আগ্রাসন বন্ধ সহ সমঝোতা স্মারকের সব শর্ত বাস্তবায়িত না হলে যুদ্ধে ফিরতে প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আলোচক দলের প্রধান ও পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী লেবানন পরিস্থিতি পর্যবেক্ষণে ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। সমঝোতার শর্ত হিসেবে 60 দিন হরমুজ প্রণালী থেকে কোনো ফি নেওয়া হবে না বলেও জানান। এদিকে দুপক্ষের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে না করলেও কারিগরি আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার। সমঝোতা স্মারক সই হওয়ার পরও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়েছিল ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। সংঘাত থামলেও চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
ইরান ও যুক্তরাষ্ট্র দুদেশেরই প্রতিনিধি বর্তমানে দোহায় অবস্থান করছে। কাতারের প্রতিনিধিদের সাথে করেছে আলাদা বৈঠকও। তবে এ দফায় ওয়াশিংটন তেহরান মুখোমুখি বসার সম্ভাবনা নেই, যদিও দুপক্ষের কারিগরি আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে দোহা। আপাতত বৈঠক না হলেও সমঝোতার শর্ত মেনে চলার কথা জানিয়েছে ইরানের আলোচক দলের প্রধান ও পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তবে ওয়াশিংটন শর্ত না মানলে যুদ্ধে ফেরার হুঁশিয়ারিও দেন তিনি। আমরা সমঝোতা স্মারকটি মেনে চলতে দৃঢ় প্রতিজ্ঞ। সংলাপ চলছে, তবে এখন পর্যন্ত যেসব শর্তে সবাই সম্মত হয়েছে তা যদি বাস্তবায়ন না হয় তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। গালিবাফ জানান, এখনো ইরানের অগ্রাধিকার লেবাননের যুদ্ধবন্ধ। তার দাবি, সমঝোতায় লেবানন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননের সমন্বয়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপে না যাওয়ার কথাও জানান তিনি। যুদ্ধ বন্ধ এবং লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের বিষয়টি তদারকির লক্ষ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে আমরা সেই ব্যবস্থাটি কার্যকরের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। লেবানন সহ প্রথম 5টি শর্তের বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা চুক্তির পরবর্তী ধাপে অগ্রসর হব না। গালিবাফ দাবি করেছেন, সমঝোতার শর্ত অনুযায়ী মাইন অপসারণ সহ হরমুজ প্রণালীর প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে ইরান। সমঝোতার এই 60 দিন জলপথটি থেকে কোনো ফি আদায় করবে না তেহরান, দিয়েছেন এমন প্রতিশ্রুতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।